বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আশা ছিল তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার, আলাপ আলোচনা করার, কিন্তু সে ভাগ্য হয়ে উঠল না। তাই আবার অনলাইন ক্লাসের প্রেক্ষিতেই তোমাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। এর আগে তোমাদের ক্লাস নেওয়া আমার সৌভাগ্য হয় নাই। আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমরা তোমাদের একটা সিলেবাস দিয়েছি, তোমরা সিলেবাসটা ফলো করে দেখবে। ওখানে আমরা যখন পড়াই, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে। আমি আজকে যে অধ্যায়টা পড়াবো এটা দ্বিতীয় পত্র, কিন্তু প্রথম বর্ষের ক্লাসের সাথে সম্পৃক্ত আছে। আমরা যখন পরীক্ষাগুলো নিব তখন আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে প্রশ্ন প্রণয়ন করেই আমরা পরীক্ষা নেব। এই জন্য আমরা দুটো পার্ট একসঙ্গেই পড়াই। দ্বিতীয় পত্র আজকের যে অধ্যায়টা পড়াবো সেটার নাম হচ্ছে কর্মী সংস্থান, স্টাফিং। কর্মী সংস্থান বা স্টাফিং। আমাদের বিষয়টার নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম পত্র ব্যবসা সংগঠন, দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান বা স্টাফিং। স্টাফিং হচ্ছে বৃহৎ প্রতিষ্ঠানের, যে সমস্ত প্রতিষ্ঠানের কর্মী কর্মকর্তা অনেক বেশি, সেখানে সুশৃঙ্খলভাবে দক্ষতার সাথে যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া, পরিচালনা করা, প্রশিক্ষণ দেওয়ার যে একটা কৌশল, সেটাই হচ্ছে কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের দক্ষ কর্মীর নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, মূল্যায়ন, উন্নয়ন করার যাবতীয় কার্যাবলী কর্মী সংস্থানের আওতাভুক্ত। কোনো প্রতিষ্ঠানের, আমরা আজকে যে এই কর্মী সংস্থান বিষয়ের যে আলোচনার বিষয়গুলো আমাদের থাকবে, 1 নম্বর মানব সম্পদ ও কর্মী সংস্থান সম্পর্কে ধারণা, কর্মী সংস্থান প্রক্রিয়ায় পদক্ষেপসমূহ, কর্মী সংস্থানের গুরুত্ব, কর্মী সংগ্রহ উৎসসমূহ, কর্মী নির্বাচন ও পদ্ধতিসমূহ, কর্মী নির্বাচন ও কর্মী সংগ্রহের পার্থক্য। প্রথমে আমরা আলোচনা করব মানব সম্পদ ও কর্মী সংস্থান সম্পর্কে। কর্মী সংস্থান একটা চলমান প্রক্রিয়া। কোনো বৃহদায়তন প্রতিষ্ঠানে শূন্যপদটা হয় কেউ মারা গেলে, কেউ চাকরি থেকে অবসর নিলে, চাকরিচ্যুত হলে, চাকরি থেকে ছাঁটাই করলে ইত্যাদি কারণে শূন্যপদ হয়। সেই শূন্যপদগুলো দক্ষ, যোগ্য, অভিজ্ঞ সম্পন্ন কর্মীদের মাধ্যম থেকে নির্ধারণ করা, নিয়োগ দেওয়াটার কৌশলটাই হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থানের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণ কর্মীর নিয়োগ, প্রশিক্ষণ, সংগ্রহ এবং উন্নয়ন। কোনো প্রতিষ্ঠানে কখন, কিভাবে, কোন উৎস থেকে, কত সংখ্যক, কি মানের কর্মী নিয়োগ করা হবে, কি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে, কিভাবে তাদের নিয়োগ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে, কিভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানের সম্পদ হিসাবে গড়ে তোলা যায়, এর যাবতীয় কাজকর্মই হচ্ছে কর্মী সংস্থান। ব্যবস্থাপনার কাজকর্ম করার জন্য যেমন ম্যান, মানি, ম্যাটেরিয়ালস সম্পদ, তেমনি কর্মীও প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তবে কর্মী যদি প্রতিষ্ঠানের স্বার্থে সঠিকভাবে দক্ষতার সাথে কাজকর্ম না করে, অনীহা করে, কাজের প্রতি অবহেলা করে, সেই কর্মীকে সম্পদ বলা যাবে না। কর্মীকে অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে হবে, তবেই আমরা সেই কর্মীকে সম্পদ বলতে পারব। R.M. হার্টগেটস এর মতে কর্মী সংস্থান হলো কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রক্রিয়া বিশেষ। স্টাফিং ইজ দ্য প্রসেস অফ রিক্রুটিং, সিলেক্টিং, ট্রেনিং
অ্যান্ড ডেভেলপিং অর্গানাইজেশন পার্সোনেল। আমরা এখন আলোচনা করব কর্মী সংগ্রহের পদক্ষেপসমূহ। কর্মী সংগ্রহের পদক্ষেপ 4 প্রকার: কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ ব্যবস্থাপনা, নিয়োগ স্থাপনা, প্রশিক্ষণ। কর্মী সংগ্রহ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিয়োগ কার্য সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নিমিত্তে বিভিন্ন উৎস থেকে কর্মী প্রতিষ্ঠানের দিকে কাজের প্রতি আগ্রহী করে তোলা, এটা হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের সংখ্যা বা পরিধি যদি ব্যাপক হয়, নির্বাচনের প্রক্রিয়া ধনাত্মক বা ইতিবাচক প্রভাব দেখা দেয়। আর কর্মী সংগ্রহ যদি পরিমাণ কম হয়, সেখানে ঋণাত্মক বা নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। সংগৃহীত কর্মীদের মধ্যে থেকে দক্ষতা, যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞ সম্পন্ন কর্মী বাছাই করার প্রক্রিয়াটাই হচ্ছে কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, সেটা প্রতিষ্ঠানের দায়িত্ব বহন করতে হয়। অবশ্যই কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের প্রক্রিয়ার প্রথম ধাপ, কর্মী নির্বাচন হচ্ছে দ্বিতীয় ধাপ। সংগৃহীত কর্মীদের মধ্যে উত্তম কর্মী নির্বাচন করাটাই হচ্ছে কর্মী নির্বাচন। কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বিবেচনা করার অতীব প্রয়োজন। কর্মী নির্বাচনের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের স্বার্থ বা প্রতিষ্ঠানের মানব সম্পদ হিসাবে তাদের চাওয়া হয়, তাহলে নির্বাচনটা সঠিকভাবে পরিলক্ষিত হতে হবে। আর যদি কোনো কারণে কর্মী নির্বাচনে ব্যত্যয় ঘটে, তাহলে সে দায়িত্ব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে না। এই জন্য কর্মী নির্বাচন প্রক্রিয়াটা অতীব গুরুত্বপূর্ণ। নিয়োগ ও স্থাপনা। কর্মী নির্বাচন করার পর কর্মী নিয়োগ দেওয়ার থেকে যে কার্যক্রম, সেটাই হচ্ছে কর্মী নিয়োগ। অর্থাৎ নির্বাচিত কর্মীকে কাজে যোগদান করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কার্যক্রম পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে কর্মী নিয়োগ বা স্থাপনা। কর্মী নিয়োগ সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো সময় দেখা যায় স্থায়ীভাবে, কোনো সময় অস্থায়ীভাবে। অস্থায়ীভাবে নিয়োগগুলো আবার দেখা যায় প্রভিশনারি পিরিয়ড বা শিক্ষানবিশ কাল হিসাবে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই সময়টা যদি তারা দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে, যোগ্যতার সাথে তাদের কার্য সম্পন্ন করতে পারে কর্তৃপক্ষের সন্তুষ্টির বিধান রেখে, তাহলে সেক্ষেত্রে তাদের পুনরায় চূড়ান্তভাবে তাদের স্থায়ী করা যেতে পারে। প্রশিক্ষণ। আমরা কেউ পৃথিবীতে প্রশিক্ষণ নিয়ে জন্মগ্রহণ করি নাই বা মানুষ করে থাকে না, কিন্তু যখন প্রতিষ্ঠানে কোনো কাজকর্ম করতে হয়, তখন সেই কাজের প্রতি অবশ্যই সেই কাজটা দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, অভিজ্ঞতার সাথে সুন্দর, সহজ, নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য কিছু কলা কৌশল বা টেকনিক জানতে হয়। সেই কলা কৌশলগুলো জানার পদ্ধতিটাই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণবিহীন কর্মচারী বা কর্মকর্তা প্রতিষ্ঠানের যথাসাধ্য কাজ করতে সক্ষম হবে না এবং তাদের কাজে হয় ব্যত্যয় ঘটবে, না হয় দেরি হবে, নতুবা ভুল হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারীরা তাদের কাজ যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন করতে পারে। এই জন্য প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী সম্পদ হিসাবে পরিলক্ষিত হবে। কর্মসংস্থানে কর্মী সংস্থানের গুরুত্ব। কর্মী সংস্থানের গুরুত্ব: পরিকল্পনা প্রণয়ন, উদ্দেশ্য অর্জন, শূন্যপদ পূরণ, কর্মীদের মান উন্নয়ন, দক্ষতার সমাবেশ, শৃঙ্খলা, উত্তম পরিবেশ, পারস্পরিক সম্পৃক্তি, বাজারজাতকরণ, অপচয় হ্রাস, সমৃদ্ধি অর্জন, প্রশিক্ষণ প্রদান, অবিরাম উৎপাদন, কার্যফল মূল্যায়ন, বদলি। কর্মসংস্থান, এর আগেই বলা হয়েছে, কর্মসংস্থান বিরোধায়তন প্রতিষ্ঠানের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কর্মী নির্ধারণ করার ক্ষেত্রে, বাছাইকরণের ক্ষেত্রে, প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কর্মসংস্থানের গুরুত্ব অত্যাধিক বা অপরিসীম। প্রথমে কোনো প্রতিষ্ঠানে যখন পরিকল্পনা প্রণয়ন করতে হয়, তখন দক্ষ সম্পন্ন লোকের প্রয়োজন হয়।
পরিকল্পনায় যদি কোনো কারণে কোনো ভুল হয় তাহলে সেই প্রতিষ্ঠানের জন্য সেটা সুফল বয়ে আনবে না। এই জন্য পরিকল্পনা করার জন্য দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞ সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন। উদ্দেশ্য অর্জন: সঠিক যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞ সম্পন্ন লোক যদি নিয়োগ দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান তার যথাসময়ে তার উদ্দেশ্য সাধন করতে পারবে বা উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করতে পারবে। শূন্য পদ পূরণ: কর্মসংস্থানের মাধ্যমেই শূন্য পদ পূরণ করা হয়। শূন্য পদ যেমন চাকরির ছাঁটাই, পদোন্নতি, পদ অবনতি, মৃত্যু, অবসর ইত্যাদি কারণে যে পদগুলো শূন্য হয় সেই পদগুলো অবশ্যই কর্মসংস্থানের নিয়ম নীতি অনুসরণ করেই পূরণ করতে হবে। কর্মীদের মান উন্নয়ন: দক্ষতা, অভিজ্ঞ সম্পন্ন কর্মী যদি নিয়োগ দেওয়া হয় তাহলে কর্মীদের মান উন্নয়ন অবশ্যই সেটা ভালো হবে এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা কার্যকরী হবে। দক্ষতার সমাবেশ: বিভিন্ন যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞ সম্পন্ন কর্মীর যখন নিয়োগ দেওয়া হয় তখন তাদের মধ্যে যে সমাবেশটা ঘটে সেটাকে দক্ষতার সমাবেশ বলা হয়। অভিজ্ঞ, দক্ষ, সম্পন্ন কর্মীরা যখন নিরলসভাবে কাজ করে তখন সেই কাজের মধ্যে একটা শৃঙ্খলা পরিলক্ষিত হয়। কর্মীরা যখন দক্ষতার সাথে তাদের কাজ করে তখন তাদের পরিবেশটাও উন্নত মানের পরিবেশ হয়। দক্ষতা, অভিজ্ঞ সম্পন্ন কর্মীদের কাজকর্ম করার সময় তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে একটা সাম্প্রতিক বা পারস্পরিক সম্প্রীতি লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠানের বড় একটা কাজ হচ্ছে বাজারজাতকরণ। যে প্রতিষ্ঠান বাজারজাতকরণের লেনদেন বেশি হয় সেই প্রতিষ্ঠান মুনাফা অর্জন বেশি করতে পারে। এই জন্য দক্ষ, অভিজ্ঞ, যোগ্য সম্পন্ন লোকের যদি বাজারজাতকরণের দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবে। অপচয়: প্রতিষ্ঠানে কাজকর্ম করতে গেলে অনেক সময় অপচয় হয়, কিন্তু যোগ্য, অভিজ্ঞ, দক্ষ বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কর্মচারী যদি থাকে বা কর্মকর্তা যদি থাকে সেক্ষেত্রে অপচয় হ্রাস হবে, এক্ষেত্রে প্রতিষ্ঠান তার লাভবান হবে। সমৃদ্ধি অর্জন: একমাত্র কর্মীদের সঠিক নিয়োগদানের মাধ্যমেই, কর্মীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠান তার সমৃদ্ধি অর্জন করতে পারে। প্রশিক্ষণ প্রদান: বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম কলাকৌশল হাতে কলমে বাস্তবে শিক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রশিক্ষণ। অবিরাম উৎপাদন: দক্ষ, অভিজ্ঞ জনবল কাঠামো যখন থাকে তখন তাদের উৎপাদনের কোনো বিরতি ঘটে না, তারা অবিরাম উৎপাদন কাজে নিয়োজিত থাকতে পারে। কার্যফল মূল্যায়ন: কর্মীরা যদি ভালো কাজ করে, তাদের পারফরম্যান্স যদি ভালো হয় তখন তাদের কর্তৃপক্ষ তাদের ভালো মূল্যায়ন করতে সহায়তা করে। বদলি: কাজ যদি ভালো হয় তাদের অনেক সময় পদোন্নতি দেওয়া হয়, বদলিও করা হয়, সেক্ষেত্রে তাদের আরও ভালো কিছু তাদের দিয়ে আশা করা যায়। এরপরে আমরা আলোচনা করব কর্মী সংগ্রহ উৎসসমূহ। কর্মী সংগ্রহ উৎস সাধারণত দুই প্রকার। কর্মী সংগ্রহ উৎস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আরেকটা বাহ্যিক। কর্মী সংগ্রহ উৎস বলতে এখানে যে সমস্ত জায়গা থেকে, স্থান থেকে আমরা কর্মীগুলোকে আগ্রহী করে নিয়ে আসি বা জোগাড় করে নিয়ে আসি বা সংগৃহীত করে নিয়ে আসি, সেটাই হচ্ছে কর্মী সংগ্রহ উৎস। অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস হচ্ছে পদোন্নতি, নিয়োজিত কর্মীদের সুপারিশকৃত প্রার্থী, শ্রমিক সংঘ, কর্মীদের বদলি ও পেশনে, আন্তঃবদলি, পোষ্য কোটা। অভ্যন্তরীণ উৎস হচ্ছে পদোন্নতি, এক পদ থেকে আরেক পদে দায়িত্ব বৃদ্ধি করে তার পদোন্নতি দেওয়া হয়, এক্ষেত্রে তার আর্থিক এবং সামাজিক সব দিক দিয়ে তার সুবিধা ভোগ করে, আর্থিক দিক দিয়েও তার বিবেচনা করা এবং দায়িত্ব তার বেড়ে যায়, উপরের পদে উঠানোটাই হচ্ছে পদোন্নতি। নিয়োজিত কর্মীদের মধ্যে থেকে তাদের সুপারিশকৃত কোনো প্রার্থীকে যখন নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ উৎস। বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে শ্রমিক সংঘ থাকে, অনেক সময় শ্রমিক সংঘ তারা বিভিন্ন কর্মী নিয়োগ দেওয়ার জন্য তারা সুপারিশ করে থাকে, সেটা হচ্ছে শ্রমিক সংঘ। কর্মীদের বদলি বা পেশন: অনেক সময় কর্মীরা যদি ভালো কাজ করে বা অনেক সময় কর্মীরা যদি খারাপ কাজও করে তখন তাদের এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করা হয়। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পেশনে। কোনো প্রতিষ্ঠানের
কর্মকর্তা কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যায়, কিন্তু তার চাকরি যে প্রতিষ্ঠানেই আগের প্রতিষ্ঠানেই থাকে, সে কিছুদিনের জন্য যখন অন্য প্রতিষ্ঠানে যায় সেটাকে বলা হয় পেশনে। এতেও কর্মীদের মূল্যায়ন করা হয়। আন্তঃবদলি, একই প্রতিষ্ঠানের একই বিভিন্ন শাখায় মধ্যে যখন সমন্বয় থাকে, এক শাখায় দেখা যায় কর্মী কম, আরেক শাখায় কম কর্মী বেশি, তখন এক শাখা থেকে আরেক শাখায় কিছু কর্মী বা দুই একজন কর্মী বা আংশিক বদলি করা হয়, এটাকে বলা হয় আন্তঃবদলি। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরেই শাখা ভিত্তিতে যখন এক শাখার কর্মী আরেক শাখায় দেওয়া হয় সেটাকে বলা হয় আন্তঃবদলি। পোষ্য কোটা, পোষ্য কোটার পয়েন্টটা আমাদের বইয়ের মধ্যে নাই, তোমরা একটু খেয়াল করবে। পোষ্য কোটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী তার যদি কোনো দক্ষতা অভিজ্ঞ সম্পন্ন যোগ্যতা সম্পন্ন কোনো ছেলে মেয়ে থাকে, চাকরি জীবনের শেষে অথবা চাকরিরত অবস্থায় সে তার ছেলে মেয়েকে ওই প্রতিষ্ঠানে চাকরির জন্য সুপারিশ করতে পারে বা করে থাকে, এবং কর্তৃপক্ষ তাদের সুপারিশ অনুযায়ী তাদের ছেলে মেয়ে বা পোষ্যকে চাকরি দিয়ে থাকে, এটাকে বলা হয় পোষ্য কোটা। বাহ্যিক উৎস, বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ করা যেতে পারে। চাকরি সন্ধানী সংস্থা থাকে, সেখান থেকে কর্মী সংগ্রহ করা যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও যোগ্য অভিজ্ঞ দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে। চাকরি বিনিয়োগ কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে যোগাযোগ করেও কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে। বৃত্তিমূলক প্রতিষ্ঠান। মেধা শিকার হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কোনো লোক দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে সুনামের সাথে যখন কাজ করে তখন তাকে নিজ প্রতিষ্ঠানে আনতে প্রয়োজনে অতিরিক্ত বেতন ভাতা দিয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে আনাটাই হচ্ছে মেধা বিকাশ। অর্থাৎ অধিক মেধাসম্পন্ন লোককে অতিরিক্ত আর্থিক সুবিধা দিয়ে হলেও প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মেধা শিকার। অনাহত আবেদন, প্রতিষ্ঠানের শূন্য পদ নাই কিন্তু ওই প্রতিষ্ঠানে কাজের প্রতি আগ্রহী অনেকেই, তখন তারা তাদের কাগজপত্র বা জীবন বৃত্তান্ত সহ তাদের ডকুমেন্ট আদি প্রতিষ্ঠানের ফাইলে জমা রাখে, সেগুলো সংগৃহীত করে রাখা হয়, এবং যখন প্রতিষ্ঠানের শূন্য পদ হয় তখন তাদের ওই আবেদনগুলোর মধ্যে থেকে কাউকে না কাউকে যদি নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে অনাহত আবেদন। পেশাগত সংস্থা থেকে কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে। জব ফেয়ার, বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় দেখা যায় জব ফেয়ার অনুষ্ঠান হয়, সেই জব ফেয়ারের মাধ্যম দিয়েও সঠিক দক্ষতা যোগ্যতা অভিজ্ঞ সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে। বর্তমান ইন্টারনেটের যুগে ইন্টারনেটের মাধ্যমেও অনেক কর্মী যাচাই বাছাই করে সেখান থেকে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া যেতে পারে। কর্মী নির্বাচন পদ্ধতি হচ্ছে সংগৃহীত প্রার্থীদের মধ্যে থেকে সঠিক দক্ষ অভিজ্ঞ যোগ্য এবং প্রয়োজনীয় কর্মী বাছাই করার যে কৌশল সেটাকে বলা হয় কর্মী নির্বাচন পদ্ধতি নিম্নরূপ: পরিকল্পনা, অনুমতি বা রিকুইজিশন প্রাপ্তি, উৎস অনুসন্ধান ও বিজ্ঞপ্তি প্রদান, আবেদন গ্রহণ ও বাছাইকরণ, নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণ, নিযুক্তি বা লিখিত পরীক্ষা গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ, ব্যবহারিক পরীক্ষা যদি থাকে, প্রার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা, নিয়োগ কমিটির সুপারিশ, চূড়ান্ত নির্বাচন, নিয়োগপত্র প্রদান, যোগদানপত্র গ্রহণ, শিক্ষানবিশকাল, চাকরির স্থায়িত্ব। প্রথমেই আমরা আলোচনা করব পরিকল্পনা, অনুমতি বা রিকুইজিশন, অর্থাৎ প্রতিষ্ঠানে লোক নিয়োগ করা হবে কিনা, প্রতিষ্ঠানে কতগুলো শূন্য পদ আসে বা সৃষ্ট পদ আসে, সেই লোকগুলো কোন পদ্ধতিতে কোন উপায়ে কতদিনের মধ্যে কোন মানের কী উপায়ে নিয়োগ দেওয়া হবে, তার একটা পরিকল্পনা বা অনুমতি গ্রহণ করাটাই হচ্ছে রিকুইজিশন হচ্ছে কর্মী নির্বাচনের প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে কর্মী উৎসাহ বা বিজ্ঞপ্তি প্রদান। কর্মীর রিকুইজিশন পাওয়ার পরেই চিন্তা করতে হবে কোন কোন উৎস থেকে কর্মী
সংগৃহীত হবে, সেগুলো উৎস সন্ধান করার পরেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর আবেদনপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত আবেদনপত্রগুলো আবার যোগ্যতা দক্ষতা সম্পন্ন প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বাছাই করা হয়। নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিযুক্তি বা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ বা চিঠি প্রেরণ করা হয়। নিযুক্তি বা লিখিত পরীক্ষা গ্রহণ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তাদেরকেই আবার সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা গ্রহণ করার আমন্ত্রণ জানানো হয় এবং সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হয়। কোনো কোনো সময় টেকনিক্যাল বিষয় যদি থাকে তাদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়, তবে সর্বক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হয় না। প্রার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। প্রার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ হচ্ছে প্রার্থীর জীবন বৃত্তান্ত, প্রার্থীর যোগ্যতা দক্ষতা, প্রার্থীর নাগরিকত্ব, প্রার্থীর যাবতীয় তথ্য অতি গোপনে বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে জেনে নেওয়া। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা। নিয়োগ কমিটির সুপারিশ। নিয়োগ কমিটি তাদের নিয়োগদানের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করবে। চূড়ান্ত নির্বাচন। নিয়োগ কমিটির সুপারিশের পরেই চূড়ান্ত নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়। চূড়ান্ত নিয়োগের পরেই নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য বা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপত্র প্রদান করার পর প্রার্থী তার কাজে যোগদান করে এবং যোগদানপত্র জমা রাখে বা যোগদানপত্র সাবমিট করে। যোগদানপত্র গ্রহণ করার পরে তাকে শিক্ষানবিশ কাল হিসাবে কিছুদিন ডেমনস্ট্রেশনে রাখা হয়। একটা নির্দিষ্ট সময় তাকে নির্ধারণ করে দেওয়া হয় যে এই সময়টার মধ্যে যদি তুমি সুষ্ঠু সুন্দর সহজ নির্ভুল দক্ষতা অভিজ্ঞতার সাথে তুমি তোমার কার্য সম্পন্ন করো, তাহলে এই সময়টার পরেই তোমার কার্য বা তোমার চাকরি স্থায়ী বা চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। তারপরে তার চাকরির স্থায়িত্ব লাভ করে। কর্মী নির্বাচন ও কর্মী সংগ্রহের মধ্যে পার্থক্য। কর্মী নির্বাচন ও কর্মী সংগ্রহের মধ্যে পার্থক্য। কর্মী সংগ্রহ হচ্ছে কর্মী সংস্থানের প্রথম ধাপ এবং কর্মী নির্বাচন হচ্ছে কর্মী সংগ্রহের দ্বিতীয় ধাপ। তোমরা যখন এই ধরনের প্রশ্ন খাতায় লিখবা তখন সাধারণত 3টা রো সারি বা 3টা কলামে তোমরা লিখবা। একটা হচ্ছে পার্থক্যের বিষয়, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন। সংজ্ঞা। কর্মী সংগ্রহ হচ্ছে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন উৎস থেকে প্রতিষ্ঠানের প্রতি কর্মী সংগ্রহ করা। আর কর্মী নির্বাচন হচ্ছে সংগৃহীত কর্মীদের মধ্যে কাম্য যোগ্যতা সম্পন্ন প্রার্থী নির্ধারণ করা বা বাছাই করার কৌশলটা হচ্ছে কর্মী নির্বাচন। কাজের ধরন। কর্মী সংগ্রহ হচ্ছে ইতিবাচক বা ধনাত্মক এবং কর্মী নির্বাচন হচ্ছে নেতিবাচক বা ঋণাত্মক। আওতা। রিকুইজিশন পরিকল্পনা, উৎস আবেদন সংগ্রহ কর্মী সংগ্রহের আওতা। বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে কর্মী বাছাই করাটাই হচ্ছে কর্মী নির্বাচন। প্রক্রিয়ার অবস্থান। কর্মী প্রক্রিয়ার অবস্থান হচ্ছে কর্মী সংগ্রহ প্রথম ধাপ, কর্মী নির্বাচন দ্বিতীয় ধাপ। দায়। কর্মী সংগ্রহ যিনি করেন বা যে শাখা করে তার বেশি একটা দায় দায়িত্ব থাকে না, কিন্তু কর্মী নির্বাচন তার দায় অধিক। তার কারণ কর্মী নির্বাচনের পরেই প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। সময়। কর্মী সংগ্রহ সময় তুলনামূলক কম প্রয়োজন হয়, কর্মী নির্বাচন দীর্ঘ সময় ধরে তাদের কাজ করতে হয়। উৎস। কর্মী সংগ্রহ হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়। আর কর্মী নির্বাচন হচ্ছে
সংগৃহীত কর্মীদের মধ্যে থেকে সংগৃহীত কর্মীই হচ্ছে কর্মী নির্বাচনের উৎস। ক্ষেত্র বা প্রযোজ্য। কর্মী সংগ্রহ শুধু নতুন কর্মী নিয়োগ বা বাছাইকরণের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মী নির্বাচন হচ্ছে কর্মীদের প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই ইত্যাদি কার্যক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা ভালোভাবে খেয়াল করবা এবং এগুলা তোমরা বই পুস্তক দেখে পড়বা। যদি কোনো সমস্যা হয় সেগুলো পরে সাক্ষাতে অথবা আমাদের সঙ্গে আলোচনা করবা। আর পরীক্ষাতে সাধারণত এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে সিকিউ, এমসিকিউ। এমসিকিউ প্রশ্নগুলো সাধারণত একটা প্রশ্নের মান 1 হয়, আর সিকিউ প্রশ্নগুলোর মান সাধারণত 1, 2, 3, 4 চারটা ধরনের প্রশ্ন থাকে। সিকিউ প্রশ্নগুলো সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং আগামীতে তোমাদের সাথে আমাদের হয়তো সরাসরি বা সরেজমিনে ক্লাস নেওয়ার সৌভাগ্য আল্লাহ দিবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি সত্যই আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে এই করোনা থেকে আমাদের মুক্তিদান করেন এবং আমরা যেন সরেজমিনে তোমাদের সাথে ক্লাস নেওয়ার কার্যক্রম পরিচালনা করতে পারি। আজ এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।